তোমার রাগটা ঠিক কার বিরুদ্ধে বা অভিযোগটা কার বিরুদ্ধে, সিপিএম না মোহাম্মদ সেলিম? রাগটা কমিউনিস্ট পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। কমিউনিস্ট পার্টির চেয়ারে বসে যে কথাগুলো বলা দরকার, যে ভাবনাগুলো ভাবানো দরকার, তার রিফ্লেকশন আমি পাইনি। এই যে অভিযোগগুলো আছে, আর সেই অভিযোগগুলো নিয়ে দলের মধ্যে থেকে কথা বললে বেটার হতো, সেটার জন্য এই দল ছেড়ে বেরিয়ে যাওয়াটা কি? আমার প্রশ্ন এই জায়গাটায়। রাজার রাজ্যে সবাই প্রজা, কেউ কোনো কথা বলা যাবে না। যা বলবো সেটা চুপচাপ শোনো। আচ্ছা, আমি যদি না শুনি তাহলে ফ্রেমের বাইরে। ভবিষ্যতে এটা হবে না তো কোথাও? বা কমিউনিস্ট পার্টির দলিলে মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক করা ঐতিহাসিক ভুল ছিল? প্রশ্ন আছে। একজন মানুষ, তিনি চেয়েছেন যে কমিউনিস্ট পার্টির ভালো হোক। সেই ভালোটা চাইতে গিয়ে তিনি কমিউনিস্ট পার্টির চিরকালীন বিরোধী একটি দল তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। সিপিএম থেকে ছাড়ার পর ওয়াই নট বিজেপি, ওয়াই নট কংগ্রেস, ওয়াই তৃণমূল? এটা কি তারা রাজ্যে ক্ষমতায় আছে বলে? তৃণমূলের পক্ষ থেকে যখন বলা হবে যে কমিউনিস্ট পার্টি ভাঙো কিংবা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ করো, মন থেকে পারবে তো? বিজেমূলের কাউন্টার দিতে গিয়ে তৃণমূল প্রমাণ দিল তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লড়ে। তুমি সিপিএম, তুমি তৃণমূলের কাউন্টার কি করে দিলে? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে। সবাই জানে হুমায়ুন আহমেদ দাঙ্গা করবার জন্য ফান্ডিং কোথা থেকে পেয়েছে। সবাই জানে বাবরি মসজিদের টাকা কোত্থেকে আসছে। সবাই, বাচ্চা বাচ্চাও জানে। উনি জানেন না? সব জানে। প্রতিকুর রহমানকে আপনি গাদ্দার বলতে পারেন, স্বার্থলোভী বলতে পারেন। কে গাদ্দার, কে দেশপ্রেমিক, কে ভালো মানুষ, সময় জবাব দেবে। আমি অনুষ্ঠান শুরুর আগে বিরিয়ানিজমকে ধন্যবাদ জানাই। আপনারা চেনেন বিরিয়ানিজম ইজ এ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। শ্রীরামপুরে এদের একটা 5 তলা বিশাল আউটলেট রয়েছে। যারা বিরিয়ানি লাভার তারা প্লিজ চলে আসুন বিরিয়ানি খেতে শ্রীরামপুরে একবার। ডেফিনেটলি আপনাদের খুব ভালো লাগবে। আমি বিরিয়ানিজমের যাবতীয় তথ্যাবলী লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। প্রতিগুদ্দা, তোমার এই পলিটিক্যাল নতুন জীবনের সাথে সাথে আমাদের একটা নতুন রেকর্ড। রাত 1:30 বাজে, ডায়মন্ড হারবারে আমরা দৌড়ে চলে এসেছি, আর তোমাকেও ঘুমোতে দিইনি, তোমাকেও জাগিয়ে রেখেছি। আজকের দিনটা যেটা গেল কেমন কাটলো সেটা একটু বলো। এই জায়গাটাও অনেক দিন ধরে ছিল। ফাইনালি সেটা একটা অন্যরকম জায়গা ছিল। আজকের জায়গাটা একটা অন্যরকম জায়গা। সারাদিন আজকে দুরকম প্রতিক্রিয়া আছে। অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগের আর পরে দুটোর দুরকম ভার্সান আছে। যোগদান যখন করিনি তখন আমি সিপিএমের প্রতিকূল নই, তৃণমূলেরও নই, বিজেপিরও নই, কারণ নই। আমি প্রাক্তন সিপিএম ছিলাম। মাঝখানে যেটা হলো, অসংখ্য আক্রমণ হয়েছে, অসংখ্য প্রশ্ন এসছে, অসংখ্য বন্দুকের নল তাক করা ছিল, ঝরঝর করে গুলি আসছে। আর লক্ষ্যবস্তু একটা ছিল, যখন জয়নিংটা হলো লক্ষ্যবস্তু একই থাকলো, বন্দুকের নলগুলো হয়তো আরেকটু বাড়লো, কিন্তু সামনে ডিফেন্ডার অনেকটা বেড়ে গেল। সামনে একজন হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে গেলেন। দ্যাটস ইট। এই হিমালয়ের পর্বতের মতো যার কথা বলছো তিনি অভিষেক ব্যানার্জি। তিনি অভিষেক ব্যানার্জি, তারা তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্সে শুরুতেই বলছিলেন যে ওর সাথে আমার এর আগেও কথা হয়েছে। এই কথাটা কি তুমি সিপিআইএম থেকে পদত্যাগ করার পর হয়েছে? পদত্যাগ করার পরেই হয়েছে। আচ্ছা, এবার তুমি আমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো আমরা শুনেছি যে তুমি কি কি কারণে দলটা ছাড়লে। আমার মনে হয় যে ডোন্ট ইউ থিঙ্ক যে এই যে অভিযোগগুলো তুমি আছে, আর সেই অভিযোগগুলো নিয়ে দলের মধ্যে থেকে কথা বললে বেটার হতো, কিংবা দলের মধ্যে থেকে দলটাকে শুধরালে বেটার হতো, যেটার জন্য তুমি এতদিন স্ট্রাগল করেছো, সেটার জন্য এই দল ছেড়ে বেরিয়ে যাওয়াটা কি? একদমই ঠিক অরিজিৎদা। আমি টানা 2 বছর এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে এসেছিলাম। সেই কারণে আমি কর্নার হয়েছি। প্রশ্ন করিনি এমন নয়, প্রশ্ন করার পরে উত্তর পাইনি, তাই বাধ্য হয়ে বললাম ঠিক আছে, উত্তর যখন পাচ্ছি না, উত্তর দেওয়ার দায় যখন কারণ নেই, তাহলে আমি নেই। এবার প্রশ্নই কেন আসবে, তুমি দলের মধ্যে থেকে লড়তে পারতে। আমি তো দলের মধ্যে থেকে লড়াই করার চেষ্টা করেছিলাম। আমি কি এটা বাজারে আনতে চেয়েছিলাম? আমি তো দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। বাজারে আনলো কারা? ফোন এখনও আমার ফোন আছে, আমি ডিলিট করতে পারি, অন্য কেউ ডিলিট করতে পারে। এখন প্রযুক্তির ব্যবহার,
যে কোনো জিনিস ফেরত আনা যায়, চেক করে দেখুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার ফোন থেকে কখনো কেউ প্রমাণ করতে পারে যে প্রতীকুর রহমান, মোহাম্মদ সেলিম আর সিপিআইএম রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আর কাউকে দিয়েছে, যা বলবে মাথা পেতে সেটা করতে রাজি তোমার আছি। রাগটা ঠিক কার বিরুদ্ধে বা অভিযোগটা কার বিরুদ্ধে, সিপিএম না মোহাম্মদ সেলিম? মোহাম্মদ সেলিমও নয়, সিপিআইএমও নয়। আমাদের রাগটা দলের বিরুদ্ধে নয়, রাগটা ব্যক্তি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নয়, রাগটা কমিউনিস্ট পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। কমিউনিস্ট পার্টির চেয়ারে বসে যে কাজগুলো করা দরকার, যে কথাগুলো বলা দরকার, যে ভাবনাগুলো ভাবানো দরকার, তার রিফ্লেকশন আমি পাইনি। এখন এখানে প্রশ্ন আসবে অরিজিৎদা, আচ্ছা তুমি তো আগে করতে পারতে বা ভোটের পরেও করতে পারতে, হঠাৎ ভোটের সময় তুমি করতে গেলে কেন? এই প্রশ্ন আসছে, স্বাভাবিক এটাই আসাটা। দেখো, হুমায়ুনের সঙ্গে উনি যদি ভোটের আগেই বৈঠক করতে যান, আমার দোষ দিয়ে তো কোনো লাভ নেই, প্রশ্নগুলো তো আসবেই। বাংলাদেশে যখন জামাত হারে, বিএনপি জেতে, তখন পশ্চিমবঙ্গ থেকে প্রেস রিলিজ হয়, জিতে গেল বাংলাদেশ, হারলো জামাত, খুব হাততালি পাওয়া যায়। আর ভারতবর্ষের জামাতের উইংস ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কাকাবাবুর ছবি, মুজাফর আহমদ খান নয়, কাকাবাবুর ছবির তলায় দাঁড়িয়ে যখন ওয়েলফেয়ার পার্টির নেতাদের সঙ্গে, যারা জামাতের নেতা, আপনি যখন ছবি দেন সিঁড়িতে দাঁড়িয়ে, প্রশ্ন উঠবে না? এসডিপিআই, এসআইও ব্যান হয়ে গেল, নতুন করে তৈরি হলো পিএফআই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, জানো নিশ্চয়ই তুমি, ব্যান হয়ে গেল। নতুন করে নতুন নাম নিয়ে উদয় হলো, সবাই জানে এসডিপিআই। সেই এসডিপিআইয়ের সভাতে সিপিআইএমের জেলা সম্পাদক যাচ্ছে, যখন জিজ্ঞেস করছে তুমি এখানে কেন এসছো, বলছে রাজ্যের অনুমতি নিয়ে এসছি। সিপিএম পার্টি করতে পারে, কমিউনিস্ট পার্টি করতে পারে? তোমার প্রত্যেকটা কথা থেকে আমার যেটা মনে হচ্ছে যে তুমি চেয়েছিলে যে এই যে পার্টিটা তুমি দীর্ঘদিন ধরে করেছো, সিপিআইএম, সেই পার্টিটার মধ্যে কিছু ভালো হোক, কিছু বেটার হোক। এটা কি আমি ঠিক বলছি? কিছু বেটারের আশাতে তো জীবনের অর্ধেকটা সময় বিরোধী সিপিআইএম করেছি, এবং জীবনের অর্ধেকটা সময় যে সিপিআইএম এর জন্য দিয়েছি, সেটা মোহাম্মদ সেলিম সম্পাদক থাকাকালীন এই সিপিআইএম নয়। এই প্রশ্ন তো সূর্যের আমলেও ছিল না, হঠাৎ করে এই প্রশ্ন এখন করতে হলো কেন? ব্যক্তিটা, মানে বিষয়টা শুধু কমিউনিস্ট পার্টির বিষয় নয়। কমিউনিস্ট পার্টি করতে আসা যে অসংখ্য কর্মী সমর্থক, যারা প্রতিদিন পার্টিকে ভালোবাসে, একটা নীতি, একটা আদর্শ, একটা মতদর্শ, নিজের জীবন দর্শন, সবকিছু যদি প্রয়োগ করার চেষ্টা হয়, সেইখানে যখন প্রতিদিন অধঃপতনের পথে যায়, তখন এই প্রশ্নগুলো ওঠে, এটাই স্বাভাবিক। একজন মানুষ যিনি আদ্যপান্ত কমিউনিস্ট পার্টিকে ভালোবেসেছেন, করেছেন, এবং তিনি চেয়েছেন যে কমিউনিস্ট পার্টির ভালো হোক, একদম সেই ভালোটা চাইতে গিয়ে তিনি কমিউনিস্টের পার্টির চিরকালীন বিরোধী একটি দল তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। মানে এটা লজিক্যালি মানতে কি খুব কষ্ট হবে না? অরিজিৎদা, আমি তোমায় একটা কথা বলছি, তুমি বিশ্বাস করো তো সিপিআইএম কমিউনিস্ট পার্টি? নিশ্চয়ই বিশ্বাস করা উচিত। এসইউসিআই, সিও কমিউনিস্ট পার্টি, এটাও কি বিশ্বাস করো? নিশ্চয়ই করা উচিত। একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই কমিউনিস্ট পার্টির মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী হয় কি করে? তো ফলে এর থেকে, এই প্রশ্ন থেকে, উত্তর থেকে বোঝা যায় যে কমিউনিস্ট পার্টি কোনো বাপ বেটার লিখে দেওয়া দলিল নয়। আপনার জীবন, আপনার মতদর্শ, আপনার দর্শন যদি আপনার মধ্যে রিফ্লেকশন আসে, আপনার মধ্যে কমিউনিজমের বাড়িয়ার, মানে কমিউনিজমের ভাবধারা যদি আপনার মধ্যে থাকে, তার রিফ্লেকশন ঘটবে, সময় বলবে। তবে স্টিল নাও আমি বামপন্থী, আমি একজন বামপন্থী, সেটা গর্ব করে বুক ঠুকে বলবো বামপন্থী। তাদের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির একটুও দুঃখ নেই, বরঞ্চ পিঠ ঠুকে বলেছে নিজের কথা নিজে বলো। তৃণমূলের হাতে মার খাওয়া প্রতীকুর রহমানের জন্য যখন সিপিআইএম, তোমার যে বন্ধু বান্ধবরা আছে, পথে নামবে, তখন একজন তৃণমূল কর্মী প্রতীকুর রহমান হিসেবে তাদের মুখোমুখি হলে তোমার একটু অসুবিধা লাগবে না? একসঙ্গে একই বাড়িতে খেলেছে, একসঙ্গে একই বাড়িতে খেয়েছে, একসঙ্গে একই বাড়িতে গুরুর কাছে গুরু দক্ষিণা দিয়েছে, একসঙ্গে একই বাবা মা বলে ডেকেছে। সেই পাণ্ডবরা তো কৌরবদের বিরুদ্ধে লড়েছিল, অস্বস্তি হয়েছিল। প্রশ্নের উত্তর এখানেই আছে। সংগঠনে কি রকম কাজ তুমি করতে চাও? তৃণমূল দলে তৃণমূল স্তরেই কাজ করতে চাই, তলায়। আমি অরিজিৎ বি ফ্র্যাঙ্ক, আমি এসএফআই যখন করতাম, আমি যখন সংগঠনের কর্মী ছিলাম,
আমি এসএফআই সংগঠনের প্রতিটা স্তর, ইউনিট কমিটি, লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, সবগুলো স্তর পরপর টুপকে 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 এসেছি। একটা স্টেপ জাম্প করে আমি কোনো একটা জায়গায় যাইনি। ফলে আমি বিশ্বাস করি এতে, তুমি যদি কাজ করো, যে দলেই হোক না কেন, তুমি যদি কাজ করো, তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তুমি যদি তৃণমূল স্তর থেকে তোমার শুরু করতে হয়, সেই স্তর থেকে তুমি ওঠো। তুমি একটা রাজ্য স্তরে নেতৃত্বের মধ্যে ছিলে, সেখান থেকে আবার নতুন করে তৃণমূল স্তরে কাজ করতে অসুবিধা হবে না? কেন অসুবিধা হবে? একটু বাস্তব কথা দেখুন, আমি কালকে অন্য দলে ছিলাম, আজকে তৃণমূল কংগ্রেসে এসেছি। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অসংখ্য কর্মী সমর্থক যারা ছিলেন, যারা আমার চেয়েও আগে তৃণমূল কংগ্রেস করছে, তারা কি অপরাধ করলো? তাদের সামনে আমি থাকবো? তারা যদি কোনোদিনই প্রশ্ন করে প্রতিকূল রহমানকে উড়ে এসে জুড়ে বসেছে, তাদের চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারবো তো? তো ফলে তাদের আগে মানে তাদের নিচে যদি আমি একটু তলায় কাজ করি, তারা যদি আমাকে গ্রহণ করে এবং তারা যদি মনে করে যে না প্রতিকূলতার মধ্যে বা প্রতিকূলের মধ্যে বা ভাইয়ের মধ্যে সেই যোগ্যতা আছে, আর একটু সামনের দিকে ঠেলে দিতে হবে, আর একটু সামনের দিকে দিই, আর একটু সামনের দিকে দিই, তাতে বরঞ্চ এগোনোটা আরও সহজ হবে। এগোনোর জন্য তোমাকে সবসময় এগোতে নেই। তুমি যদি এগিয়ে থাকো, তোমার পেছন ধরে টানার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর তুমি যদি পেছনে থাকো, যদি সামনের লোকগুলো একটু ভালো হয় আর যদি একটু ভালোবাসা দিতে পারো না, তোমাকে হাত ধরে টানা টেনে সামনের দিকে নিয়ে যাবে। দ্যাটস ইট, সিম্পল ফান্ডা। তোমার যে বক্তব্য ছিল যে ধরো দলে কথা বলার জায়গা নেই, মানে এই প্রশ্নটা আগে উঠেছে। ডোন্ট ইউ থিঙ্ক যে কার্যত তৃণমূল কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে, সেখানে খুব বেশি গণতান্ত্রিক পরিষদ থাকবে যেখানে তুমি প্রশ্ন তুললে কথা বলতে পারবে? তার কারণ হচ্ছে, মূল অভিযোগ যেটা উঠছে সেটা হচ্ছে এই গণতান্ত্রিক পরিসর কোনো বড় কথা নয়। ক্ষমতায় থাকা একটা দলের সাথে থাকলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে সুবিধা হয়, সেই জন্য প্রতিকুল রহমান সিপিআইএম ছেড়ে তৃণমূলে গেছে, মোদ্দা কথা। 2006 সাল স্কুলে এসএফআই ইউনিট কমিটির সদস্য হই। তখন সরকারটা ছিল, তখন 9-10-এ পড়ি, আমি বাচ্চা, স্কুলে পড়ি। 2008 সাল থেকে সক্রিয় রাজনীতির ময়দানে পা দেয়া, বুঝে পা দেয়া। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সরকারটা আছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় দক্ষিণ চব্বিশ পরগনা চলে এসছে প্রায়। তারপরে পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস, চারদিকে রমরম করছে তৃণমূল কংগ্রেস। রাতারাতি যারা সিপিএম ছিল, রাতারাতি তৃণমূলের ঝান্ডা নিয়ে পাল্টি মেরে চলে গেছে। গুটি কয়েকজন ছিল যারা প্রতিদিন কলেজের গেটে গিয়েছে, লড়াই করেছে, আক্রান্ত হয়েছে, তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছে, অস্বীকার করার কোনো তো উপায় নেই। দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, তাদের সঙ্গে আমিও একজন ছিলাম। 8 সাল গেছে, 9 সাল গেছে, 11 সাল গেছে, 11-র পরে 16 গেছে, মাঝখানে আরো 2 বছর গেছে, 16-র পরে 18 গেছে, 18-র পর 21 গেছে, 21-এর পর 24 গেছে, 24-এর পরে 26 এসছে। অরিজিৎদা, তুমি কি বিশ্বাস করো, এই এতগুলো বছরে প্রতিকুল রহমানের জীবনে ওই এসএফআই করা ছেলেটা, ওই সিপিএম করা ছেলেটা প্রতিকুল রহমানের কাছে জীবনে কোনোদিন কোনো অফার আসেনি? জীবনে কোনোদিন মনের মধ্যে কোথাও ক্ষমতার লোভ জন্মায়নি? যদি হ্যাঁ হয় উত্তরটা, তাহলে তখন কেন গেল না? লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে আমি ক্যান্ডিডেট হলাম, ওই সময় মহারাষ্ট্রে, তুমি জানো, তোমার এটা মনে আছে যে গুজরাটে একজন ক্যান্ডিডেট ছিল, রাতারাতি উইথড্র করে নিল, নিয়ে কোটিপতি হয়ে গেল। করার স্কোপ ছিল না? জীবনের অমূল্য অনেকগুলো সময়ের মধ্যে নিজের জীবনটা শুধরে নেওয়ার জন্য একটু বাঁকা পথ ছিল না আমার সামনে? তাহলে জীবনের অতগুলো সময় বিরোধী সিপিআইএম করেছি। ওই দ্য পয়েন্ট ইট, বিরোধী সিপিআইএম করেছি। সুযোগ তো ছিল, শুধু আমার জন্য নয় অরিজিৎদা, আমার মতো যারা অসংখ্য কর্মী যারা কাজ করেছে এবং এখনো যারা কাজ করছেন ডেডিকেটেডলি, আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে এই অপরচুনিটি ছিল। সেদিন কেন যায়নি? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, তুমি বলেছো যে তুমি তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছো। ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের হাতেই আক্রান্ত হয়েছে। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের হাতে, যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে। অরিজিৎদা, কাদের জন্য আক্রান্ত হয়েছি? কোন দলের জন্য আক্রান্ত হয়েছি? প্রতিকূল রহমান বলে মার খেয়েছি কলেজের গেটে? না।
যে দলটা ভালোবেসে করতে এসেছিলাম, যে দলের পাশে থাকবো ভেবেছিলাম, এবং আমি যেটা বিশ্বাস করেছিলাম যে দল আগামী দিনে আমার পাশে আমৃত্যু থাকবে, সুখে দুঃখে হার ওয়াক্ত যে দল আমার পাশে থাকবে, সেই দলটা তো ভালোবেসে করেছিলাম, আশাও করেছিলাম। সেই দলের অভ্যন্তরে যখন একটা অংশে আস্তে আস্তে কর্নার হচ্ছি, সেই দলের অংশের মধ্যে দিয়ে একটা অংশ যখন ব্যক্তিগত কুৎসা করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, তখন ভেবেছিলাম এই দলের মধ্যে কেউ কেউ বোধহয় সাপোর্ট করবে। চুপ। রাজার রাজ্যে সবাই প্রজা, কেউ কোনো কথা বলা যাবে না। আরে এটা বাইরে বলতাম আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তো দলের মধ্যে হয়ে গেছে। যখন তোমার নিজের লোক, তোমার নিজের বন্ধু যখন তোমাকে প্রতিদিন ছুরি দিয়ে আঘাত করবে, ক্ষতবিক্ষত করবে, তোমার কেমন কষ্ট হয়? আর যখন তুমি প্রতিদিন ক্ষতবিক্ষত হচ্ছ, তুমি যখন রক্তাক্ত হচ্ছ, তুমি যাকে সবচেয়ে তোমার চিরশত্রু বলে মনে করে এসেছিলে, সে যখন একটু গজ কাপড় আর একটু মলম নিয়ে এসে তোমার ওই ক্ষতের উপরে প্রলোভ দেবে, তখন তোমার ওই শত্রু বন্ধুর দিকে তাকাবে, একবার শত্রুর দিকে তাকাবে, কে বেটার মনে হবে? আচ্ছা, আমাকে তো ধরো অনেকে বলছে গাদ্দার, এতদিন ছিলে, কেমন লাগে, কষ্ট হয়েছে দাদা, সবাই বলছে। তাই কষ্ট তোমাদেরও হয়েছে। আজকের বুঝে দেখো, যখন বন্ধু শত্রুর মতো ব্যবহার করে তখন কেমন লাগে। আজকে যদি তোমাদেরও কষ্ট হয়ে থাকে, যেদিন আমি রক্তাক্ত হয়েছি, ঠিক এতটা না হলেও এর চেয়ে 1000 গুণ বেশি রক্তাক্ত হয়েছি। জাস্ট ফিল ইট। সিপিএম এর স্ট্রাকচারাল সিস্টেম অনুযায়ী তো আজ বাদে কাল রাজ্য সম্পাদক পরিবর্তনও হবে। তৃণমূলের স্ট্রাকচারে তো সেটা নেই। যদি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সাথে তোমার বনিবনা না হয়, যখন হবে না তখন দেখা যাবে। সিপিএম তো আমি চেয়েছিলাম আজীবন সিপিআইএমটা করতে, আমি তো চেয়েছিলাম মৃত্যুর পরে লাল ঝান্ডাটা বুকে দিয়ে মরতে। পারলাম কি? ফলে মানুষ যেভাবে ভাবে, জীবন কিন্তু সেভাবে চলে না। জীবন জীবনের নিয়মে চলে। অঙ্ক কষে অনেকে অনেক কিছু করতে পারেন, অঙ্ক খুব কঠিন, অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। যখন মিলে তখন আপনি ভাবেন আপনার সব কিছু আপনার হাতে আছে, যখন মিলে না তখন তো বোঝা যায় জীবন যুদ্ধের আসল পরীক্ষা, তখন তো বোঝা যায়। যখন সেই সিচুয়েশান হবে তখন বোঝা যাবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, দেখো এটা তো আমি বিশ্বাস করি যে সিপিআইএমের কথা বলার পরিস্থিতি আছে, সিপিআইএম গণতন্ত্র ছিল। পয়েন্টটা হচ্ছে এখানে সেলিমদা আজকে আছে বা সেলিমদা নেই, সেটা পয়েন্টটা সেটা না। অরিজিতের দিনের পর দিন যখন অন্যায় হয়েছে, আমি আরেকটু বিস্তারিত বলতে চাই তোমার কাছে। প্লিজ বলো। যখন সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক, আমি সৃজন, আমরা তখন এসএফআইয়ের সম্পাদক সভাপতি, তোমাদের মনে আছে। আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। ছাত্র ফ্রন্টের দায়িত্ব সুজন চক্রবর্তী, গিয়েছি, বলছে না এটা এইভাবে না এইভাবে কর, সুজন চক্রবর্তী বলেছেন না পুলিশের ব্যারিকেডটা ওই দিকে আছে, তোরা ওখানে যাস না, পুলিশ ভীষণ আক্রমণ করবে। আমরা গিয়েছি, রাগের মাথায় পুলিশের ব্যারিকেড উল্টে দিয়েছি, ভেঙে দিয়েছি, পুলিশ লাঠিচার্জ করেছে, মারধর খেয়েছি, অনেক কমরেড রক্তাক্ত হয়েছিল, কেস দিয়েছিল। ভেবেছিলাম নেতৃত্ব ঠিক বলেছিল, আননেসেসারি এতগুলো ছেলে মার খেলো। বাট মনে একটা তৃপ্তি নিয়ে এসেছিলাম যে ঠিক আছে, চলো মার তো খেয়েছি, অসুবিধা কী আছে, পিঠের দেখ মিলিয়ে যাবে, মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আছে। কিন্তু মনে মনে ভয়, নেতা বারণ করেছি যদি বকা দেয়। যখন মাথা চুলকাতে গিয়েছি বলে বেশ করেছিস, যেটা মনে হয়েছে সেটা করেছিস। সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক চেয়ারে বসে আছে, মিটিং হচ্ছে, বাচ্চা ছেলে, হুলিয়ে সমালোচনা করেছি, এইটা ঠিক না, ওটা ঠিক না, এই সেই হেনা তেনা। মিটিং থেকে নেমে আসছি, ইশারা করে আস্তে আস্তে কথা বলতেন। কি বললে? এই বিষয়টা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, খাতায় নোট করলেন। 2 দিন পর একটা ফোন গেল, কোথায় আছো? এসএফআই অফিসে, একটু আসতে পারবে? এলাম। এই একটা নতুন একটা আর্টিকেল বেরোয়েছে, এটা পড়েছো? আমি না, শুধু এটা পড়া হয়নি তো। এটা পড়ে দেখো, এটা নতুনভাবে এটা ভাবতে দেখো। তুমি যে অ্যাঙ্গেলটা বলেছো কারেক্ট, বাট এর মধ্যে একটা নতুন অ্যাঙ্গেল আছে, এটা দেখতে পারো। এটাই তো লিডার। তুমি প্রশ্ন করবে, প্রশ্নের মধ্যে সত্যতা থাকলে স্বীকার করবে, এবং আগামী দিনে আরও বেটার প্রশ্ন যাতে করতে পারো তার জন্য প্রিপারেশান দেবেন। যদি কোথাও ভুল করো, বলবেন না এই জায়গাটা তোমার ভুল হচ্ছে, হাতে ধরে শেখাবেন। তো রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রশ্ন করছি, সৃজন ভট্টাচার্য বাংলা বাঁচাও যাত্রাতে লিস্টের নাম নেই কেন? উত্তর আসছে, আসলে সংবাদ মাধ্যম জনপ্রিয়তার আলখাল্লা যারা গায়ে চাপায়,
ওদেরকে সংবাদ মাধ্যম আর জনপ্রিয়তা ওদের জামাটাকে অনেক বড় করে দেয়। সারা জীবন জিমে গিয়ে জিম করবে, ওই জামাতে নিজেদের শরীর ফিট হবে না। আচ্ছা, আমাদের মনে হয় আমরা সংবাদ মাধ্যমে আলখাল্লা গায়ে দিয়ে আছি, আর আলখাল্লা গায়ে দিয়ে থাকতে চাই, জনপ্রিয়তার আলখাল্লা আমরা গায়ে দিয়ে রাজনীতি করতে চাই? একদিনের জন্য না। যদি তাই হতো তাহলে প্রতিদিন মিডিয়াতে গিয়ে বসে থাকতাম। যদি তাই হতো প্রতিদিন ক্যামেরার সামনে গিয়ে বাইট দিতাম। সূর্যদা যে এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলেপুলেকে তুললো, এক ঝাঁক তরুণ প্রজন্ম, শুধু একটা সৃজন, একটা প্রতিগুর, একটা দীপশিতা, একটা মীনাক্ষী নয়, অসংখ্য অসংখ্য। কলতান দাশগুপ্ত হতে পারে, সবুজ দাস হতে পারে, সৈয়দ সাদ্দাম আলী হতে পারে, মনে আছে 21-এর নির্বাচনে এক ঝাঁক তরুণ প্রার্থী। বর্ধমান সিটে বর্ধমানে চণ্ডীচরণ লেট হতে পারে, ঐশী জামুরিয়ায় হতে পারে, পৃথাতা হতে পারে, অসংখ্য কর্মী, অসংখ্য ইয়ং জেনারেশন একটা সামনে নিয়ে আসা হলো। লোকজন রাস্তায় বললো সিপিএম আর কিছু করতে পারুক আর না পারুক, বহুদিন পরে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, একসঙ্গে এতগুলো ছেলেকে রাস্তায় নামিয়েছে, ছেলে মেয়েকে রাস্তায় নামিয়েছে কম বয়সী। সেলিমদা রাজ্য সম্পাদক হলেন, কি করলেন? ওই তরুণ প্রজন্মের মধ্যে থেকে ছাকতি নিয়ে কয়েকজনকে তুললেন, কাউকে কাউকে টার্গেট করলেন, তাদেরকে ফ্রেমের মধ্যে রাখলেন, আর বাদ বাকি ফ্রেম থেকে আউট হয়ে গেল। আচ্ছা, চণ্ডীচরণ লেট এখন কোথায়? ঐশী ঘোষ জামুরিয়াতে নির্বাচনে লড়েছিল, তারপর দিল্লিতে চলে গেছে, কাজ কোথায়? কলতান দাশগুপ্ত যখন যুবর সম্মেলন হচ্ছে, তার আগের যে মিটিংটা হয়, সোকল সিপিএমের ভাষায় ফ্র্যাকশন কমিটি মিটিং, সেই মিটিংয়ে যখন অধিকাংশ সদস্য বলছে কলতান দাশগুপ্ত রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে আছে, কলতান দাশগুপ্তকে করা হোক, যারা নেতৃত্ব ঠিক করে, কিন্তু ওই পার্টির চিঠিতে বড় বড় করে লেখা আছে, ওখানে পার্টির সোকল্ড সংবিধানে বড় বড় করে লেখা আছে যে সম্পাদক সভাপতি ঠিক করে দেবে রাজ্য পার্টি, তাই কলতান দাশগুপ্ত হবে না। কলতান দাশগুপ্ত জনপ্রিয়তা ছিল না, না কলতান দাশগুপ্তর সাংগঠনিক বেস ছিল না, সব ছিল, কিন্তু কলতান দাশগুপ্তের ফ্রেমটা একটু বেশি ছিল, কলতান দাশগুপ্তের প্রশ্ন করার ট্রেন্ডটা একটু বেশি ছিল। যারা যারা প্রশ্ন করেছে, যারা যারা মনে হয়েছে ফ্রেম লাইটের মধ্যে আসতে পারে, তোমাদের ক্যামেরার তো ফ্রেম থাকে, সেই ফ্রেমের মধ্যে অন্য কিছু হলে নতুন করে ফ্রেম ধরতে হয়। কারুর কারুর ফ্রেম আছে, ফ্রেম সেট করা আছে, ওই ফ্রেমের মধ্যে যাতে অন্য কেউ না আসে, তাই ওই অতগুলো তরুণ প্রজন্মের যারা ছিল তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো। এবার অরিজিৎদা, তোমার প্রশ্ন এখানে আসবে, স্বাভাবিক আসবে, যে আমি তো ভাই প্রতিদিন ফেসবুক খুললে, প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললে কোনো না কোনো ইয়ং জেনারেশনে কাউকে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাষণ দিতে দেখি, টিভির পর্দায় রোজ কলতানকে দেখি আছে, আপনি রোজ কোনো না কোনো পোর্টাল, কোনো না কোনো পডকাস্ট, কোনো না কোনো টিভি চ্যানেলে আপনি আমাদের তরুণ প্রজন্মে কাউকে না কাউকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন তলায় গিয়ে খুঁজে দেখুন, কার্যক্ষেত্র নেই, এদের হাতে কাজ নেই, বেসিক্যালি নির্দিষ্ট কাজ করার কোনো জায়গা নেই। এই 24-এর লোকসভা নির্বাচনে তুমি, সৃজন, দীপশিতা, প্রায় প্রত্যেক প্রমিনেন্ট মুখ, ইনক্লুডিং সায়ন, তারা তো লোকসভায় টিকিট পেয়েছে, যেটা এই শতাংশের হারে অন্য কোনো পার্টিতে পায়নি। হয়তো পেয়েছে, তৃণমূলের দেবাংশু পেয়েছে, বা আরো বাকি পার্টিগুলোর একজন দুজন খুঁজে পাওয়া যাবে, কিন্তু সিপিআইএম এর সেই সংখ্যাটা তো বেশি ছিল। এটি তো আমার যন্ত্রণা অরিজিৎদা। সিপিআইএম পার্টিতে লোকসভার ক্যান্ডিডেট কিনা, তুমি বিধানসভার ক্যান্ডিডেট কিনা, এটা তোমার কাছে ম্যাটার করে না। সিপিআইএম পার্টিতে সাংগঠনিক একটা স্ট্রাকচার আছে, সাংগঠনিক একটা সেভ আছে, সেই সাংগঠনিক স্ট্রাকচারে সবাই হ্যাপি কেন? কারণ তুমি ওই সাংগঠনিক স্ট্রাকচারে অনেক কিছু বলতে পারো, যে কারণে প্রতীক রহমানরা হ্যাপি ছিল, কারণ ওরা যে সাংগঠনিক স্ট্রাকচারে ছিল রাজ্য কমিটির সদস্য, ওটাই এনাফ। তার জন্য নতুন করে ওই তোমার কি বলে সোকল লোকসভার ক্যান্ডিডেট করার কোনো দরকারও ছিল না। লোকসভার ক্যান্ডিডেট হওয়া মানে তুমি একটু হাইলাইটেড হলে, দেয়ালে তোমার নাম উঠলো, ওটে দিয়ে কমিউনিস্ট পার্টি হয় না। তুমি ওই রাজ্য কমিটির স্ট্রাকচারে ঢুকে গেছো, তুমি জেলা কমিটির স্ট্রাকচারে ঢুকে ওখানে তুমি প্রশ্ন করো, ওটার ডিসাইডিং ফ্যাক্টর কমিটি, ওটাই ডিসাইড করে। তাহলে তুমি আমাকে ওখানে কুমির ছানার মধ্যে রাখলে আর মুখটা বেঁধে দিয়ে বলে প্রশ্ন করা যাবে না বাবা, যা বলবো সেটা চুপচাপ শোনো। আচ্ছা, আমি যদি না শুনি তাহলে ফ্রেমের বাইরে। শুধু কি রাজ্যের ঘটনা, এই দক্ষিণ জেলার সম্মেলন হয়েছে, সম্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার নেতা রাহুল ঘোষ আর রতন বাগচি দুজনে অভিন্ন হৃদয় বন্ধু, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। কিন্তু আমরা যখন ছোট ছিলাম কানে কানে বলতো রতনদা ভালো, রাহুলদা না এমনি খুব ভালো মনের মানুষ।
কিন্তু ভুলে যায়, কিছু মনে রাখতে পারে না, একটু পাগল, খামখেয়ালি, ছোট থেকে বলতো আমাদের সামনে, তখন বুঝিনি, আমরা বিশ্বাস করেছি, আমরাও বলতাম। পরে বুঝলাম এই এই লাস্ট লোকসভা নির্বাচনের পরে জেলা সম্মেলন হলো। তুমি জানো সম্মেলন নীতি নির্ধারণের কম জায়গা, নীতি নির্ধারণ হয়। তার আগে যখন আলোচনা হচ্ছে সম্পাদক কে হবে, রাহুল ঘোষ না রতন বাগচি, তখন ওই যে ছোটবেলার তোতা, ওই বুলি পড়ানো শিক্ষা, তোতা পাখির বুলি ঢোকানো হয়েছিল মাথার মধ্যে, জোর করে করে গেলানো হয়েছিল। রাহুল ঘোষ এমনি ভালো মানুষ, কিন্তু ভুলে যায়, বোকা, একটু উদাস, একটু খামখেয়ালি। রাহুল ঘোষ এমনি ভালো মানুষ, সম্পাদক তাহলে রতন বাগচি হোক, তাতেও কোনো প্রশ্ন নেই, হোক। প্রশ্নটা এইখানে ওঠে যখন রতন বাগচি সৌমিক লাহিড়ী আর প্রতীক রহমানকে বলে যে রাহুল ঘোষের সম্পর্কে ব্যক্তিগত খারাপ এলিগেশন তোল, চরিত্রের দোষ আছে, মধু মাতাল সোকল্ড। প্রতীক রহমান তুলবে না, আমার কাছে রতন বাগচিও যেমন নেতা ছিল, রাহুল ঘোষও তেমন নেতা, কেন তুলবে? অনির্বাণ ভট্টাচার্য, যুব একসঙ্গে করেছি, ছাত্র একসঙ্গে করেছি, আমাদের নেতা ছিল, তারপরে যুবতে গেছে, বললো বল ও মদ খেয়ে রাস্তাঘাটে শুয়ে থাকে। আনলাম তাহলে মদ খেয়ে যদি রাস্তাঘাটে শুয়ে থাকে আপনি চিঠি দেননি কেন, পার্টি থেকে বের করে দেননি কেন, সম্মেলনের সময় বলছেন কেন? যে প্রশ্ন আমার বিরুদ্ধে এখন করছে, নির্বাচনের সময় বলছেন কেন? অনির্বাণ ভট্টাচার্যের কাছে মনে ছিল না? অপূর্ব প্রামাণিক, এসএফআই একসঙ্গে সম্পাদক ছিলাম, একসঙ্গে করেছি, ডিওএফআই সম্পাদক ছিল, তার বিরুদ্ধে অভিযোগ তুলে, আমি নাম নেব না, নাম নেওয়া উচিত নয়, এই নামটা নেব না, কোনো একজন সম্পাদক মণ্ডলীর সদস্যের মেয়ের নাকি ব্যাট টাচ করেছে। মেয়েটার বয়স কত? 8 বছর। অপূর্ব প্রামাণিকের বয়স কত? তারও একটা ছেলে আছে, তারও হয়তো বয়স, ছেলেটার বয়স হবে 8 কি 9 বছর, হয়তো তার ছেলেটার বয়স হবে। তার বিরুদ্ধে অভিযোগ আনছে, মৌখিক, লিখিত নয় কিন্তু মৌখিক অভিযোগ আনছে, আমার বাচ্চা মেয়েটাকে ব্যাট টাচ করেছে। কোনোদিন আপনি অপূর্ব প্রামাণিকের কথা ভাবলেন না? ওর স্ত্রী আছে, ওর ছোট বাচ্চা আছে, ওর উপরে মেন্টাল প্রেশার কি? এই কথাটা আমার মিটিংয়ে গিয়ে বলতে হবে? আমি বললাম আমি তো বলতে পারবো না, সরি, আমি ওদের সঙ্গে মিশেছি, ব্যক্তিগত এলিগেশনে কারোর বিরুদ্ধে আমি তো করতে পারবো না, ভালো খারাপ বরং করে বলতে পারবো না। খোকন করে দোস্তিতা, যখন লোকসভাতে নির্বাচনে আমি যখন একা লড়াই করছি, যাদবপুর থেকে টাকা, যাদবপুর থেকে ঝান্ডা, যাদবপুর থেকে দিয়াল লেখা সরঞ্জাম পাঠিয়ে দিল, বললো তোমার খোকন ঘোষের বিরুদ্ধে বলতে হবে। আমি সরি, বলতে পারবো না। যখন তুমি বলতে পারবে না, এগুলো কারা বলছে? জেলা নেতৃত্ব না রাজনৈতিক নেতৃত্ব? এটাই তো সুন্দর মজা। বলছে জেলা নেতৃত্ব, কিন্তু ঘুড়ি কি এমনি এমনি আকাশে ওড়ে? যখন ঘুড়ি দিশাহীন অবস্থায় ওড়ে তখন বোঝা যায় ঘুড়ির সুতো নেই, আর যখন ঘুড়ি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট জায়গায় ওড়ে তখন বুঝতে হয় সুতোটা আছে এবং সুতোটা কেউ কোনো পাকা হাত ধরে আছে। দ্যাটস ইট। নির্দিষ্ট দিশা আছে। অনেকগুলো জেলা হাতের মধ্যে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখন হাতের মধ্যে আসছে না। সুজন চক্রবর্তীকে একটু সাইড ব্যাকে মারতে হবে, এখনো ফ্রেমের মধ্যে আসছে, ফ্রেমদেরকে সরাতে হবে। সরি সুজন দা, কিছু মনে করবেন না, আমি জানি খারাপ লাগবে, বাট আমাকে বলতে হবে জনগণের সামনে। ফ্রেমের মধ্যে আসছে। সুজন চক্রবর্তী ছাত্রফ্রন্টের দায়িত্ব ছিল, রাতারাতি সরিয়ে দেওয়া হলো, পত্রিকার দিয়ে দায়িত্ব হলো এনবিএ এর দায়িত্ব। সিপিআইএম পার্টিতে তো শিক্ষার ভীষণ গুরুত্ব, ফলে এনবিএটা তো অবশ্যই গুরুত্ব। আচ্ছা, তুমি তো এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য লড়াই করছো, তুমি তো এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে আছো। একটা জনপ্রিয় মুখ, যে বাম পরিষদীয় দলনেতা ছিল, এমপি ছিল, এসএফআই এর রাজ্যের শীর্ষ নেতা ছিল, এসএফআই এর দেশের অল ইন্ডিয়ার শীর্ষের নেতা ছিল, একটা জেলার সম্পাদক ছিল, সেই লোকটা, তাকে নিয়ে আপনি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে, কলেজ স্ট্রিটের একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকিয়ে বলছো প্রুফ রিডিং কর। প্রুফ রিডিংয়ে কোনো অন্যায় নেই, অবশ্যই করতে পারেন, তার তো আরও 5টা কাজ ছিল, করানো যেত। শুধু কি শিক্ষাটাকে বাঁচানোর জন্য সুজন চক্রবর্তীকে ওখানে দেয়া, না আরেকটু ফ্রেম থেকে ঠেলে দেওয়ার জন্য ওখানে দেওয়া? আচ্ছা ছেড়ে দাও, কান্তি গাঙ্গুলি মন্ত্রী ছিল, হোল টাইমার, তেলের গাড়ি ভাড়ার টাকা জেলা থেকে দেয়, যারা হোল টাইমার হয় যদি গাড়ি ব্যবহার করে টাকাটা জেলা থেকে দেয়া হয়, যেহেতু তারা হোল টাইমার, পার্টির সর্বক্ষণের কর্মী। শেষ বয়সে এসে কান্তি গাঙ্গুলিকে জেলা থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো, গাড়ির তেলের টাকা। একটা মানুষ সারা জীবন হোল টাইমার হয়েছে, এটাই তার প্রাপ্য, অমীয় পাত্র। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জঙ্গলমহলে ওই সময় মাওবাদীদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। 1 বছর বাকি ছিল বয়স,
রাতারাতি উড়িয়ে দেওয়া হলো সিইসি মেম্বার থেকে, সেন্ট্রাল কমিটি মেম্বার থেকে। কেন? সব বুড়ো সরে যাচ্ছে, কয়েকজন তবু থেকে যাচ্ছে, সরাতে হবে, ফ্রেম থেকে সরাতে হবে। অশোক দা শিলিগুড়ির অবিসংবাদী নেতা, হুম সেই অশোক দাকে সরিয়ে দেওয়া হলো ফ্রেম থেকে। অশোক দা বাংলা ভাষাও যাত্রা ঢুকছে দার্জিলিং জেলাতে, শিলিগুড়িতে ঢুকছে। অশোক দাস শিলিগুড়ি, লোকে বলে অশোক দাস শিলিগুড়ি। হুম অশোক দাস শিলিগুড়িতে ঢুকছে। স্বাভাবিক, ওখানে লোকাল কিছু পোর্টাল জিজ্ঞেস করেছে সেলিম দাকে, একটা অশোক দা কোথায়, এমনি হয়তো জিজ্ঞেস করেছেন সম্পাদক, অশোক দা কোথায়, অশোক দাকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? তার মানে বোঝা যাচ্ছে অশোক দার সঙ্গে আমরা সম্পর্ক নেই। আচ্ছা, আপনি তো একটা ফোন করতে পারতেন যে অশোক দা আপনি কোথায়, আপনার জেলাতে বাংলা ভাষায় যাত্রা ঢুকছে, আপনি আসবেন, আপনি থাকবেন, জিজ্ঞেস করেছিলেন অশোক দাকে? আসলে ফ্রেম থেকে সরাতে হবে। এটা শুধুমাত্র ফ্রেম থেকে সরানোর প্রশ্ন না, প্রশ্ন করলেই ফ্রেম থেকে সরাতে হবে। উপরে বয়স্ক হলেও সরবে, আর তলায় ইয়ং জেনারেশন হলেও সরবে। ফ্রেমের বাইরে কাউকে স্পেস দেওয়া যাবে না। আমার মনে হয় না আমি কোনো তৃণমূল নেতাকে পডকাস্ট করেছি যে সিপিএম সম্পর্কে এতটা সড়গড়। আমি জানি না তুমি এখন অবধি কতটা তৃণমূল নেতা হয়ে উঠতে পেরেছো, তবে প্রথম দিন তোমার এই যে তৃণমূল কংগ্রেসের তোমার যে যোগদান, আজকে সাধারণ কর্মীদের সাথে অভিজ্ঞতা কেমন হলো? তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে হ্যাঁ। বিশ্বাস করো আমি এটা স্বপ্নেও ভাবিনি, সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। আমার ফোনটাই এখনো রাত আসছে, তোমার সঙ্গে যখন কথা বলছি, যখন বসছি তখন 1:30 বাজে, যখন বসছি তার আগে পর্যন্ত ফোন, হোয়াটসঅ্যাপে মেসেজ, মেসেঞ্জারে মেসেজ, অসংখ্য ফোন করছে বিভিন্ন জায়গায়, কেউ কাউন্সিলর, কেউ প্রধান, কেউ সভাধিপতি, কেউ পূর্তের কর্মাধ্যক্ষ, কেউ কোনো ব্লকের সভাপতি, অসংখ্য কোত্থেকে নাম্বার পাচ্ছে আমি জানি না, অসংখ্য ফোন আসছে। এবং এটা একটু ভালো লাগা হয়েছে যে এতক্ষণ আক্রমণটা তো শুধু এক পক্ষে হু করে প্রতীকুর রহমানের দিকে আসছিল, প্রাক্তন সিপিএম কর্মী প্রতীকুর রহমানের দিকে আসছিল। হঠাৎ একদল লোক নেমে পড়েছে, আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, রুকো যারা, সাবার করো, পিকচার আমি বাকি হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা আছি এখন পেছনে। হঠাৎ করে একদল বাহিনী আমার পিছনে দাঁড়িয়ে গেল, এইটুকু তো। এবং যেভাবে ফোন আসছে, যেভাবে আন্তরিকতার সঙ্গে বলছে, আমরা ভীষণ খুশি। এবং প্রকাশ্যও বলছে যে এই প্রথম দল বদলি কোনো নেতাকে দেখে আমরা খুব খুশি হলাম, প্রকাশ্যও বলছে অনেকে। বাড়তি ভালো লাগা দেয়, বাড়তি অক্সিজেন দেয়। বোধহয় এই দলটা করতে পারবো, এই কর্মীদের ভালোবাসাতেই বোধহয় করতে পারবো। দেখো, প্রতীকুর রহমানরা কোনোদিন ফুটেজের লোভী নয়। প্রতীকুর রহমানরা, আমি বলছি, আবারও বলছি, ব্যক্তি প্রতীকুর রহমান নয়, প্রতীকুর রহমানরা আমার মতো অসংখ্য এখনও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তারা করে। আমার মতো অসংখ্য এমন কর্মী আছে হয়তো যারা বিজেপি করে, আমার মতো অসংখ্য এমন কর্মী আছে আমার মতো মেন্টালিটি হয়তো যারা তৃণমূল কংগ্রেসটা করে, অন্য কোনো রাজনৈতিক দল করে। এরকম অসংখ্য মানুষ আছে, নইলে দেশ চলবে না, নইলে এই সমাজ চলতে পারে না। আমি বিশ্বাস করি ভালো মানুষ অসংখ্য আছে যারা ফুটেজ চায় না, যারা পথ চায় না, যারা ব্যক্তিগত চাওয়া পাওয়াতে বিশ্বাস করে না, যারা শুধু চায় একটু ভালোবাসা আর একটু মানুষের মধ্যে থাকতো, একটু মানুষের কাছ থেকে বাড়তি সম্মান। আমি তোমাকে সম্মান দেব, তার বদলে আমি তোমার থেকে সম্মান নেবো, এইটুকু, আর তো কিছু না। সেটুকু তো এখন অনেক পেয়ে গেছি, যথেষ্ট পেয়ে গেছি। আমি যতটা চাইনি তার চেয়ে অনেক 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 বেশি পেয়ে গেছি এই একদিনে। 24 ঘন্টাও এখনো হয়নি। এরপর দিন বদলাবে, সময় গড়াবে, ভোটের ময়দানে তুমি তৃণমূলের হয়ে নামবে। দিন কেটে যাবে, হয়তো কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকও পরিবর্তন হবে। তৃণমূলের পক্ষ থেকে যখন বলা হবে যে কমিউনিস্ট পার্টি ভাঙো কিংবা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ করো, মন থেকে পারবে তো? দেখো, আমি যে যখন যে রাজনৈতিক দলটা করেছি, যখন যেটা করেছি, আমার মধ্যে এইটুকু অনেস্টি আছে। আমি যতদিন এসএফআই করেছি 100% এসএফআই করেছি। আমি যখন সিপিআইএম করেছি 100% সিপিআইএম করেছি। আমি যখন কারোর বাড়ির সন্তান হয়েছি, আমার বাবা মার প্রতি আমি 100% কর্তব্য পালন করার চেষ্টা করেছি। আমি যখন কারোর বাবা হয়েছি, সেই সন্তানের প্রতি আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। বরঞ্চ এই ব্যক্তিগত সম্পর্কগুলোতে আমি 100% দিতে পারিনি, সময়ের অভাবে। বাট মন থেকে চেয়েছি। আমি এখন আবারও বলছি, আমি তৃণমূল কংগ্রেস করছি 100% দিয়ে করব। এখানে কোনো ইমোশন নেই, সহজ কথা। আমি আগে একটা দলে ছিলাম ভাই, এখন একটা দলে এসেছি। আমি আগে ওই দলে ছিলাম, ওই দলের হয়ে প্রচার করেছি, এখন এই দলে এসেছি, এই দলের হয়ে প্রচার করেছি। এবার তোমার এখানে প্রশ্ন থাকবে, তাহলে ভাই দাদা বা ভাই, তুমি তো নীতি নৈতিকতার কথা বলতে, সেগুলো কোথায়? সেগুলো পকেটে গুঁজে রাখলেন না? নীতি নৈতিকতার কথা তো দেখো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি।
মা যেমন হবে, মা যদি সংস্কারী হয় মেয়েও সংস্কারী হবে। আর আটার যদি গুণমান ঠিক হয় রুটিও নরম হবে। তো ফলে আটার উপরে যেমন নির্ভর করে রুটি কেমন হবে, মায়ের উপরে যেমন নির্ভর করে বেটি কেমন হবে, তাহলে আমাকে যে শিখিয়েছে ছোট থেকে তার উপরে নির্ভর করবে আমি কেমন হব। তাহলে শুধু আমার দোষ? আঙুল তুললে তো তুমি, 3টে আঙুল তো তোমার দিকে আছে, প্রশ্ন করবে না? তুমি আমাকে কি শেখালে? তুমি আমাকে নীতি আদর্শের কথা বলছো। তুমি দুদিন আগে যখন বলতে এই দাঙ্গাবাজ হুমায়ুন আর কার্তিক অধীর সেলিমকে হারানোর জন্য জুটি বেঁধে মুর্শিদাবাদে নেমেছিল, আর তুমি যখন বাজারের ঝুলি নিয়ে একটা বিধানসভা জেতার জন্য সেই দাঙ্গাবাজ হুমায়ুনের সঙ্গে বৈঠক করবে, নীতি নৈতিকতা তোমার আছে তো? নীতি নৈতিকতা তোমাদের আছে তো? কমিউনিস্ট পার্টির নাম নিয়ে জামাত, এসডিপিআইয়ের মতো সংগঠনের সঙ্গে গোপনে মিটিং করা। তাহলে ঠিক করুন যে ভাই শোনো, বিপ্লব টিপ্লব হবে না, এখন পার্লামেন্ট ডেমোক্রেসিতেই লড়বো আমি, আমার মূল শত্রু তৃণমূল কংগ্রেস, চলো বিজেপির সঙ্গে গিয়ে হাত মেলাই, তৃণমূল কংগ্রেসকে ফেলতে হবে, ডিক্লেয়ার করে দিন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ডিক্লেয়ার করে বলুন, আপনি ডিক্লেয়ার করুন যে ভাই মূল সমস্যা, মূল বিপদ আমাদের বিজেপি, বিজেপিকে আটকানোর জন্য চলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করি, বলুন। ইন্ডিয়া জোটে তো গিয়ে একসঙ্গে আছেন, তো এখানে করুন, আপনি ঠিক করুন শত্রু কে আপনার। আমি যখন সিপিআইএম করতাম, অরিজিৎদা বারবার করে বলেছি বিজেমূল বিজেমূল বিজেমূল। আমি জানি এই প্রশ্ন হয়তো তোমার আসতে পারে, বিজেমূল বিজেমূল বলেছি তো আমরা। আচ্ছা, আমরা তো বলেছি বিজেমূল। সেটা ভুল প্রমাণ করার জন্য মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কালো কোটটা গাড়িতে সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে এসআইএন নিয়ে সওয়াল করে এলো। আর তৃণমূল সিপিএমকে বলে বিজেপির বি টিম, বিজেপির বি টিম, ওর সমস্ত ভোট বিজেপিতে শিফট করেছে, যতটা ভোট সিপিএমের কমেছে ঠিক ততটাই ভোট বিজেপিতে বেড়েছে। এটা কি বাস্তবসম্মত কোনো সম্ভব হয়? তোর এই ঘরে একটা রুটি দিলে, বললো তোমরা 3জন ভাগ করে খা, 3জনে ছিঁড়ে ছিঁড়ে নিলাম, বুকে হাত দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন 3টে রুটি সমান গেছে। সমান কখন হবে? যখন তুমি পাল্লা দিয়ে ওজন করে ফিপে দিয়ে মেপে কাটবে, তখনই এবার 3টে রুটি সমান হয়। তোমার পার্টি থেকে যে ভোট কেটে গেল ঠিক সেই ভোট বিজেপিতে বেড়ে গেল। তৃণমূল প্রমাণ দিল, তৃণমূল বিজেমূলের কাউন্টার দিতে গিয়ে তৃণমূল প্রমাণ দিল তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লড়ে। তুমি সিপিএম, তুমি তৃণমূলের কাউন্টার কি করে দিলে? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে। এসআইআর নিয়ে যখন মতুয়া অঞ্চলে হিন্দু বেল্টে যখন হিন্দুরা বিজেপির প্রতি বিক্ষুব্ধ, যখন খেপে গেছে যে ভাই বিজেপি তো আসলে বলেছিল রোহিঙ্গা টাইট করবে, তো আমাদের টাইট করে দিচ্ছে, একটা অংশের মানুষ খেপে গেছে। যে মানুষটা বলছে না আমি তৃণমূলকে দেবো না, আমি বিরোধীকে দেবো, তাহলে বিরোধী কে? বিজেপি যদি না হয়, চল তাহলে সিপিএমের দিকে যাই, পুরনো দল ছিল, চল যাই। যখন তোমার দিকে আস্তে আস্তে আসছে, যে হুমায়ুন আহমেদ বলেছিল আমরা 30%কে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, যখন তার সঙ্গে মিটিং করো, এটা বিশ্বাস করে কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ওই ভোট আপনার সঙ্গে থাকবে। আপনি একটা আইএসএফের সঙ্গে জোট করেছিলেন, জোট করে একটা বড় অংশের হিন্দু ভোটকে লাথি মেরে বের করে দিয়েছিলেন। আবার হুমায়ুনের সঙ্গে মিটিং করে যে অংশ তোমার দিকে আসতে চাইছিল সে বলছিল না রে ভাই আমি সিপিএমে যাব, তুমি জোর করে লাথি দিয়ে গুল্লে কাটা মারতে মারতে বেরো আমার দরজা দিয়ে, বিজেপিতে পাঠালে না তো। আপনি তৃণমূলের প্রমাণ দিয়েছে, আপনি আপনার প্রমাণ দিতে পারলেন তো? দুটো কথা, এক হচ্ছে তুমি যে কোর্টের কেসের কথা বললে, সিপিএম এর পক্ষ থেকে ধরো বিকাশবাবু হোক বা ফিরদৌস শামীম হোক, বহু কেস তৃণমূলের বিরুদ্ধে নিয়ে গেছে এবং সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে নিয়ে এসছে। তাহলে কোর্টের লড়াইয়ে সিপিএম শুধু কেন একটা কেস দিয়ে তুমি জাজ করছো সেটা আমাকে আমার তো বলো। পয়েন্ট এইটি। আর একটা ছোট প্রশ্ন বলি, সেটা হচ্ছে তোমরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছো, তোমরা সেই সময়, আমি যদি বলি তুমি এটার ব্যাখ্যা দাও, আমি যদি বলি যে তৃণমূল বিরোধীদের তোমরা সেই সময় সেই সিকিউরিটিটা দিতে পারোনি যে ভাই তৃণমূল তোমাকে মারলে আমি সিপিআইএম তোমাকে দায়িত্ব নিচ্ছি যে লোকটা তৃণমূলের হয়ে তোমাকে মেরেছে আমি তার প্রতিশোধ দিতে পারবো। আমি তখন তৃণমূল করি, আমাকে কি করে আমি প্রশ্ন তোমায় করছো? বলছি আচ্ছা, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, বিজেপি পারবে, সেই জন্যই সিপিএম এর ভোটটা সিপিএম এর ভোটটা কেটে বিজেপির দিকে গেছিল। এখানে সিপিএম এর সেই অর্থে কোনো হাত নেই। হতে পারে, এটা কোয়াইট বি পসিবল। আমি এটা গতকালকের প্রতিকুল রহমান অবধি ধরে প্রশ্নটা করলাম। আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ততার কারণে যেতে পারে। তার মানে তুমি সিপিএম, তুমি কনফিডেন্স দিতে পারোনি। কেন ভাই কনফিডেন্স দিতে পারোনি? 34 বছর তোমরা ছিলে, 34 বছর তোমার পাড়ার মাতব্বর ছিল না?
পাড়ার নেতা ছিল না, একটা প্রতিকূল চলে গেছে, হাজার হাজার প্রতিকূল তো ছিল। যাকে নিয়ে মরা কান্না কাটছো, যাকে নিয়ে খিস্তি করছো, গালাগাল দিচ্ছ, মুখে সমষ্টির কথা বলবে কিন্তু ব্যক্তির প্রতি আক্রমণ করবে, সুন্দর নিয়ম, তাদের সমস্যা নেই, ছিল না পাড়ায় পাড়ায় মাতব্বর, তাদেরকে জড়ো করতে পারতে না, তারা কনফিডেন্স দিতে পারতো না। গোটা ভোটটা রাতারাতি বিজেপিতে শিফট হতে পারে। আচ্ছা যদি তাই হয়, অ্যাকুরেট মাপে কি করে হয়? অ্যান্টি তৃণমূল ভোট গেছে, তৃণমূল তার ভোটটা ধরে রেখেছে। এটা কংগ্রেসে গেল না। যদি অ্যান্টি তৃণমূলও হয়, কংগ্রেসের সঙ্গে মাঝখানে জোট হয়নি, তাহলে 1% তো 0.5% তো কংগ্রেসেও যেতে পারতো, সেটাও গেল না। হয় অঙ্ক। তুমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করেছো, এরকম কি কোনো বার্তা দেখেছো? আগের পরে বাম হুইসপার ক্যাম্পেইন শুনেছিলাম, সেটা দলের অভ্যন্তরে কেউ না কেউ দিয়েছিল, বাট তখন বুঝিনি যে দলের মধ্যে কোন কোন আরএসএস আছে। পরে পার্টি রিয়েলাইজ করছে যে দলের মধ্যে আরএসএস ছিল, তাদেরকে খুঁজে বের করা হোক, কিন্তু এত টিপে ঢুকে আছে খুঁজে বের করতে পারছে না, মুশকিল। যখন খুঁজে ধরার চেষ্টা করেছে, দেখেছে তখন বের হয়ে গেছে। স্টিল নাও টুডে দলের মধ্যে ওই 5%-এর মধ্যে আরএসএস নেই, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? আচ্ছা, আগের পরে বাম তো তৃণমূল বলেনি, আগের পরে বাম তো বিজেপি বলেনি, বিজেপি পরে হাওয়া দিয়েছে। ওই যে মনে আছে, ওই যে গলায় মালা দিয়ে বলেছিল আমি সিপিএম করি, বাংলায় হিন্দিতে মিশিয়ে নরেন্দ্র মোদী তাকে নিয়ে গুজরাটে গিয়ে ওই স্টেডিয়ামে গিয়ে মালা ফালা দিয়েছিল, মনে আছে? উত্তর দিনাজপুরে, সরি দক্ষিণ দিনাজপুরে, ওই ভদ্রমহিলার কথা মনে আছে? বলে যে আমি সিপিএম করি কিন্তু বিজেপি ভালো, বিজেপি আচ্ছা হ্যাঁ বলেছিল। আগের পরে বাম তো দলের মধ্যে থেকে ছুড়ে উঠেছিল। যদি স্বতঃস্ফূর্ততা হয় অরিজিৎদা, 0.5% হলেও তো কংগ্রেসে যেত, 0.5% হলেও তো অন্য দলে যেত। আচ্ছা 0.5% তো নোটাতেও যেত। যতটা ভোট তোমার কমেছে ততটা ভোট ঠিক বিজেপির বেড়েছে। কি করে হয়? কেউ নেই। এখনো সেই গাদ্দারগুলো দলের মধ্যে বসে থাকবে? পার্টি রিভিউ করলো, প্রতীকুর রহমানের হোয়াটসঅ্যাপের নোটস বাইরে এসছে, সমস্যা নেই, কারা বের করলো, রিভিউ করলো, পয়েন্ট ইজ দেয়ার। প্রতিকুদ্দা, এক্সেপ্ট সিপিএম থেকে ছাড়ার পর ওয়াই নট বিজেপি, ওয়াই নট কংগ্রেস, ওয়াই তৃণমূল? এটা কি তারা রাজ্যে ক্ষমতায় আছে বলে? একদমই না। আমি মনে করি শুধু বিজেপি না, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, সে ভারতবর্ষে বিজেপি হতে পারে, বাংলাদেশে জামাত বা উগ্র জামাতের মতো দল হতে পারে, বা অন্যান্য দেশে যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, যে কোনোভাবে যারা সংখ্যালঘু, তাদের উপরে যেভাবে ধর্মীয় কারণে নিপীড়ন যারা করে, আমি তাদের বিরুদ্ধে, একদম স্টেট কাট, ক্লিয়ার কাট, আমি বিজেপির বিরুদ্ধে। বিজেপি আমার প্রধান শত্রু, মূল এবং এক নম্বর শত্রু হচ্ছে বিজেপি, ফ্যাসিস্ট শক্তি। সিপিএমের ভাষায় বলতে গেলে ফ্যাসিস্ট বিজেপি। এই বিজেপি যতদিন থাকবে আস্তে আস্তে দম বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবেন না। দেখতে পাচ্ছেন আপনার বাঙালি পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে, আর নামের পাশে যদি রহমান থাকে আর মুসলমান থাকে বা শেখ থাকে, পিটি হত্যা করা হচ্ছে। কতটা নৃশংস, কতটা বিনাশ করতে পারে। যে বন্ধু তোমার সঙ্গে উঠেছে, যে বন্ধু তোমার সঙ্গে মিশেছে, যে পশ্চিমবঙ্গে তুমি একসঙ্গে বড় হয়েছো, যে পশ্চিমবঙ্গে তুমি নজরুলকে পড়েছো, রবীন্দ্রনাথকে পড়েছো, সুকান্তকে পড়েছো, যে বাংলাতে তুমি শরৎচন্দ্র, বঙ্কিম একসঙ্গে পড়েছো, যে বাংলাতে তুমি হুমায়ুন আহমেদও পড়েছো, সেই বাংলা থেকে হঠাৎ করে তুমি শুনতে পাচ্ছ গরু নিয়ে যাচ্ছে বলে তোমার বয়সে কোনো একটা ছেলে কোনো মুসলিম লোকের দাড়ি ধরে টানছে। মেলাতে পারছো? কতটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে এরা, কতটা বিনাশ করে মানুষের। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও, শুধুমাত্র ধর্মের ঘৃণা দিয়ে মানুষকে আলাদা করে দাও, ধর্মান্ধতায় দিয়ে তাকে ভরে দাও, গোটা সিলেবাসটাকে বদলে দিচ্ছে। আরে ভাই ঠিক আছে, লড়াই তো হবে, দুটো তুই আমাকে মারলি, আমি তোকে দুটো ছুঁড়ে মারলাম, মাথা ফাটলো, হসপিটালে গেলাম, স্টিচ করলাম, সেরে গেল, হয়তো দাগ দুটো থেকে গেল, কিন্তু তুই যে মনের মধ্যে বিষ দিয়ে দিচ্ছিস, এটা বদল হবে কিভাবে? যেভাবে সিলেবাসকে বদলে দিচ্ছে। আজকে বলছে তাজমহল, একটা সিনেমা তৈরি হয়ে গেল, তাজমহল ছিল না তেজামহল ছিল, সিনেমা বের হয়ে গেল। প্রশ্ন এটা না, আপনি আজকে সিনেমা দেখে হাসছেন কারণ আপনি পড়েছেন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল, আমি পড়েছি সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। অরিজিৎদা তুমিও জানো গাছ আমাদের অক্সিজেন দেয়, আমিও জানি গাছ আমাদের অক্সিজেন দেয়। বিজেপির নেতা বলছে না, গরু আমাদের অক্সিজেন দেয়। তুমি জানো যে ব্লাড প্রেশার বেড়ে গেলে ওষুধ খেতে হয়। সাধ্বী মহারাজ তিনি বলছেন অ্যান্টি ক্লকওয়াইজে গরুর গায়ে হাত বললে ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যায়। কোভিডের সময়
গোমূত্র পান করলে সেরে যায়। পয়েন্ট এখানে শুনে আপাত দৃষ্টিতে হাসি পেতে পারে, বাট ধরে নাও আজ থেকে 30 বছর পর, 40 বছর পর তোমার বয়সও বাড়বে, আমার বয়সও বাড়বে, আমার বাড়ির ছোট্ট মেয়েটা একটু বড় হবে, তার বাড়িতে একটা ছোট্ট ছেলে মেয়ে আসবে। সারাদিন যখন কাজ করে যখন তুমি বাড়িতে ঢুকবে, দেখবে তোমার বাড়ির বাচ্চারা জোরে জোরে পড়ছে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গোমূত্র পান করলে ক্যান্সার সেরে যাবে, ওটা সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটা আসলে তেজামহল। আপনি বললেন কী বলছিস? বলে বইয়ে লেখা আছে, কালকে পরীক্ষা পড়বো। আপনি বলেন দেখি, আপনি দেখবেন বইয়ে লেখা আছে। আপনি বলেন বইটা বন্ধ কর, বইয়ে ভুল লেখা আছে। আপনার সন্তান আবার গিয়ে জোরে জোরে পড়বে। এবার আপনি চিৎকার করবেন, এই বইটা বন্ধ কর, বই ভুল লেখা আছে। আপনি চোখ রাঙিয়ে আপনার সন্তানের আঙুল তুলে বলবেন বইটা বন্ধ করো, বইয়ে ভুল লেখা আছে। সেদিন তোমার সন্তান যদি তোমার চোখের দিকে আঙুল তুলে বলে, যেদিন দেশের সরকার সিলেবাসটা বদলে দিচ্ছে, সেদিন তুমি সরকারের দিকে আঙুল তোলোনি কেন? উত্তর দিতে পারবে তো? ফলে লড়াইটা শুধুমাত্র সরকারে থাকবো কি সরকারে থাকবো না তার লড়াই না, গোটা সমাজের আগামী প্রজন্মকে যেভাবে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার লড়াই। সেই লড়াইয়ে কি আছে? বরঞ্চ এই লড়াই কয়েক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে সিপিআইএম লড়াইটা ছেড়ে দিচ্ছে এবং বিজেপির সুবিধা করবার জন্য যা যা করবার সেগুলো করছে। সবাই জানে হুমায়ুন আহমেদ দাঙ্গা করবার জন্য ফান্ডিং কোথা থেকে পেয়েছে, সবাই জানে বাবরি মসজিদের টাকা কোত্থেকে আসছে, সবাই বাচ্চাও জানে, তুমিও জানো আমিও জানি, কিন্তু তোমার কাছেও প্রমাণ নেই, আমার কাছেও প্রমাণ নেই। সবাই জানে, উনি জানেন না? সব জানে। কিন্তু আর তুমি একদিকে দাঁড়িয়ে হিন্দু ভোটকে কনসুলেট করে দিচ্ছ বিজেপির দিকে, যা যা ভাই আমার সঙ্গে আসিস না। যখন বাংলা মাঠেও যাত্রা হয়, প্রতীক রহমানের কাছে ফোন আসে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, মুসলিম এলাকাগুলো, পলাশিপাড়া পর্যন্ত প্রতীক রহমানকে ভাষণ দিতে হবে। ওই বাংলা ভাষাও যাত্রা যখন পলাশিপাড়া টুপকে যখন নবদ্বীপে ঢোকে, তখন আর প্রতীক রহমানের দরকার পড়ে না। অদ্ভুত, বুঝতে অসুবিধা হয় ধর্ম নিয়ে তাস খেলছে কারা, ধর্মকে সামনে রেখে, ইনডাইরেক্টলি ধর্মকে সামনে রেখে কারা ভোটে জিততে চাইছে। তুমি তোমার ভোটে জেতার জন্য নীতি নৈতিকতার বিসর্জন দিতে পারো, প্রতীক রহমান করলে বেঈমান, গাদ্দার। কিন্তু এইখানে তো একটা প্রশ্ন আসে, ধরে নেওয়া হয় যে শতরূপ ঘোষ যখন বলেছিলেন যে নীতি নৈতিকতার দায় কি একমাত্র আমরাই লিখেছি, তারপরেই আমরা ঠেকা নিয়ে রেখেছি, তারপরেই প্রতীকুর রহমানের একটা পোস্ট আছে যে নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। সেখানে যে প্রতীকুর রহমান এক সপ্তাহ আগে বলেছিল যে নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না, আজকেই পডকাস্টে বসে তৃণমূলে জয়েন করার 24 ঘন্টা হয়নি সে বলছে শুধু আমার দায়িত্ব। একদমই নীতি নৈতিকতা ছাড়া, আবারও বলছি, নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। তোমাদের ক্ষেত্রেও যেমন হয় না, প্রতীক রহমানের ক্ষেত্রেও তেমন হয় না। তুমি স্বীকার করো তুমি কমিউনিস্ট নও, আমি স্বীকার করতে রাজি আছি, কালকে স্বীকার করুক, আমার কোনো সমস্যা নেই, আমি ওপেন মাইন্ডেড ছেলে। আজকের ডেটে তুমি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তুমি যে বললে সিপিএম ছাড়ার পর তোমার বেশ কয়েকবার কথা হয়েছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এই 2-3 দিনে কেমন? খুব ভালো। আমি এটা স্বপ্নেও ভাবিনি, বিশ্বাস করো। যার একটা লোকের বিরুদ্ধে, যে নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে আমার বিরুদ্ধে, আমার বিপক্ষে দাঁড়িয়ে যে শত্রু শিবিরে আমার মনের মধ্যে তো ছিল। আমি ব্যক্তিগত আক্রমণ তো করেছি বহুবার, তোমরাও জানো, ক্লিপিং তো দেখা, বহুবার আক্রমণ করেছি। সেই মানুষটা যখন তোমাকে কাছে ডেকে নেয়, এবং সেই মানুষটা আজকে যখন আমি জয়েন করলাম, সামনে জানেন যখন প্রকাশ্য বলে ওর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা রটনা হচ্ছে কেন, যখন প্রশ্নগুলো করে এবং প্রশ্নগুলো করার মধ্যে দিয়ে উত্তরও দিয়ে দেয় যে ভাই এখনও একা নয়, ওর সামনে আমি আছি, ওই কুৎসাগুলো জবাব আমিও দেবো, বাড়তি ভালো লাগা তো জন্ম নেয়। প্রতীক রহমানকে আপনি গাদ্দার বলতে পারেন, প্রতীক রহমানকে আপনারা স্বার্থলোভী বলতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বোস যে লাইন দেখিয়েছিল, আমি সুভাষচন্দ্র বোস নই, অনুগামীও তো হতে পারি, সেই লাইনে আমিও হাঁটতে পারি। আপনারা সুভাষচন্দ্র বোসকে তো একটা সময় গাদ্দার বলেছিলেন যখন হিটলারের সঙ্গে হাত মেলায়। ফলে আপনারা কি বললেন না বললেন তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা বারবার ইতিহাস লিখেছেন, ঐতিহাসিক ভুল ছিল, আপনারা ঐতিহাসিক ভুলটাই লিখবেন, সমস্যা নেই। সৈফুদ্দিন চৌধুরী হতে পারে, লাস্ট টাইমে প্রতীকুর রহমানও হতে পারে, জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্ব হতে পারে, আবার ভবিষ্যতে এটা হবে না তো কোথাও, পার্টি কংগ্রেসের দলিলে বা কমিউনিস্ট পার্টির দলিলে মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক করা ঐতিহাসিক ভুল ছিল,
প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, সময় বলবে। আর যারা আজকে আমাকে গাদ্দার বলছেন, বিশ্বাস করুন আপনার প্রতি কোনো খেদ আমার নেই। ব্যক্তিগতভাবে আমি ভীষণ আনন্দ হচ্ছে এই জায়গা থেকে যে এখনো আপনারা আপনাদের দলের প্রতি ডেডিকেটেড। কদিন তো আগেই, দুদিন আগেই তো আপনারা আমার পক্ষেই পোস্ট করেছিলেন, ঠিক বলেছে, প্রশ্নও করেছে, ঠিক বলেছে, বাঘের বাচ্চার মতো কাজ করেছে। আজকের গাদ্দার বলছেন। কতটা অস্বস্তির পরেও একটা মানুষ দুদিন আগের কথা ভুলে গিয়ে আর একটা পোস্ট নামাতে হচ্ছে। এই যে প্রশ্ন আমার পোস্ট ক্ষেত্রে তুমি করলে, সেম তো ওরাও ফেস করেছে। এই ফেস করার পরেও তারা দলকে ভালোবেসে এই কাজটা করছে। কিন্তু দলের যারা এত ভালো ডেডিকেশনে যারা কাজ করে দলের হয়ে, তারা দলের জন্য যাদের এত আবেগ, একটা শূন্য পাওয়া দল, 5% কমে যাওয়া একটা পার্টি, সেই পার্টির একটা কর্মী যারা প্রতিদিন লড়াই করে যাচ্ছে, তাদের আবেগকে বোঝেন তো? আমি আগেও বলেছি, প্রতীকুর রহমান আত্মহত্যা করেছে, রাজনৈতিক জীবনে আত্মহত্যা করেছে। লাশটা তো এখনো পড়ে আছে আলিমুদ্দিনের পাশের ঘরে, ওখানে অনেক দক্ষ ডাক্তারবাবু আছেন। লাশটার পোস্টমর্টম তো করবেন। তো দক্ষ ডাক্তারবাবু তাহলে বুঝে যাবেন যে প্রতীকুর রহমান না, একা নয়, প্রতীকুর রহমানরা কেন দল ছাড়েন। দয়া করে পোস্টমর্টমটা করুন। আমার প্রশ্ন এই জায়গাটায়। সিপিএমে ফেলে আসা বন্ধু বান্ধব সৃজন, দীপশিতা, এদের সাথে যখন মাঠে ময়দানে মুখোমুখি হবে, কিংবা যাদের যাদের কথা তুমি বললে, সূর্যকান্ত দা কিংবা সুজন দা বা সেলিম দা, বাস, যাই হোক, একদম অস্বস্তি হবে না? একদমই অস্বস্তি হবে না। লড়াইটা কখনো ব্যক্তিগত লড়াই ছিলই না। রাজনীতির ময়দানে, রাজনীতির মাঠে ব্যক্তিগত লড়াই যেতেই নেই। এবার বললো তুমি তাহলে ব্যক্তিগত লড়াই গেলে কেন? যখন লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগতর হয়, তখন ব্যক্তিগত লড়াই লড়তে হয়। যখন সমষ্টির হয়ে লড়তে হয়, তখন রাজনৈতিক লড়াই লড়তে হয়। অবশ্যই রাজনৈতিক লড়াই লড়বো। লাস্ট কদিন ওদের সাথে কথা হয়েছে, এদের কারোর সাথে যারা তোমার সহকর্মী ছিল একদম এতদিন? লাস্ট তোমাদের জেনারেশন, মানে আমাদের জেনারেশন। লাস্ট দুদিন পর্যন্ত আমার বলতে কোনো দ্বিধা নেই, লাস্ট দুদিন পর্যন্ত সৃজন ভট্টাচার্য বহুবার চেষ্টা করেছে, দাদা থেকে যা, দাদা থেকে যা, বহুবার চেষ্টা করেছে। সৃজনের মতো আরও অনেকে, অসংখ্য 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 কর্মী সমর্থক আছে এখনও, যারা ফেসবুকে লিখে যাচ্ছে, এখনও যারা মেসেঞ্জারে, এখনও আমার হোয়াটসঅ্যাপে লিখে যাচ্ছে, যারা ফিরে এসো, যারা থেকে যাও, এখনও বলে যাচ্ছে। সেটুকু সম্মান, সেটুকু ভালোবাসা ওদের জন্য থাক, ওদের জন্য শ্রদ্ধাও থাকুক। ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন, সেটা আমি বুঝি। নিতান্ত বেদনা জায়গা থেকে করছেন। আপনাদের বেদনাটা আমি বুঝি, সেলিমদার বেদনাটা অন্য। বহুদিন পরে রাজনীতির ময়দানে একজন দল ছাড়ছেন, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না নারদার টাকা ঘুষ নিয়েছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না এমএলএ হওয়ার জন্য চলে গেছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না নারী ঘটিত কেস আছে, যার বিরুদ্ধে কেউ বলতে পারছে না ইডি সিবিআই রেটের ভয়ে চলে গেছে। অনেকের গায়ে জ্বালা ধরছে, সমস্যা নেই, জ্বালা তো ধরবে। যারা আমাকে গাদ্দার বলছেন বলুন, আমার কোনো দুঃখ নেই। আমি শাহরুখ খানের বিরাট বড় ভক্ত। চাক দে ইন্ডিয়া যখন সিনেমা এসেছিল, একদম প্রথম সিনে একটা বাচ্চা ছেলে ওই ইটের টুকরো দিয়ে শাহরুখ খানের বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিয়েছিল গাদ্দার। সিনেমা যখন শেষ হচ্ছে, আর ওই শাহরুখ খানের বিখ্যাত যখন ট্রফি জিতে গেছে ইন্ডিয়া, ওই যে হেলান দিয়ে আস্তে আস্তে কান্না, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই তিজো মেরা রং দে, ওই একটা গান আছে না, সুন্দর গান, এই গানটা যখন বেজেছে, আপনি গাদ্দার বলতে পারেন। দিনের শেষে কিন্তু ট্রফিটা শাহরুখ খানে নিয়ে এসেছিল। কে গাদ্দার, কে দেশপ্রেমিক, কে ভালো মানুষ, সময় জবাব দেবে। আমার আবারও বলছি অরিজিৎ, আমার ক্ষমতার লোভ নেই, আমার পয়সার লোভ নেই। যে অভিমন্যু যখন যুদ্ধে যাচ্ছে, অভিমন্যুর সঙ্গে অনেকে তো যুদ্ধে গেছিল, সবাই কৃষ্ণের হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। কৃষ্ণ সবাই মাথায় হাত তুলে বলেছে আয়ুষ্মান ভাবা। যখন অভিমন্যু যখন পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তখন কৃষ্ণ বলেছিল যশস্বী ভাবা। আমি আয়ুষ্মান ভাবা হতে চাই না, যশস্বী ভাবা হতে চাই। নিশ্চয়ই আমার মাথায় কেউ হাত দিয়ে বলবে বা বলছে যশস্বী ভাবা। এটুকুই পাও না জীবনে। শেষ প্রশ্ন, তুমি বলছিলে যে এই যে নারদার কথাটা উল্লেখ হলো, বর্তমান তোমার দলেও তো এরকম মানুষ রয়েছেন যাদের বিরুদ্ধে নারদার অভিযোগ রয়েছেন, বিভিন্ন অভিযোগ রয়েছেন। আবার বর্তমানে বিজেপি কিংবা সিপিএম ছেড়ে
বহু মানুষ তৃণমূলে যোগ দিয়েছেন যারা সিটের লোভে যোগ দিয়েছেন, তারা মুখে স্বীকার করুক বা না করুক বোঝা যায়। আমি ওই জন্য বললাম, তাদের সাথে স্টেজ শেয়ার করতে, সময় শেয়ার করতে তোমার অসুবিধা হবে না। দেখো আমরা সবাই জানি রবীন্দ্রনাথের ওই বিখ্যাত কবিতার লাইন আছে না, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। মাঝে মাঝে সূর্যের উজ্জ্বলতা তো বেড়ে যায়, যে তারাগুলো যে টিমটিম করে সেটা বোঝা যায় না। কিন্তু যদি কেউ ভাবে শুধুমাত্র দিন থাকবে সারা জীবন, তাহলে মিথ্যা। সূর্য অস্ত যায়, তারাগুলো আবার দেখা যায়, অসংখ্য তারায় ভরা আকাশ। ওই তারায় ভরা আকাশ না থাকলে মানুষ স্বপ্ন দেখতে পারবে না। সমাজটা তো বেঁচে আছে ওই তারায় ভরা আকাশটার জন্য। হ্যাঁ, কিছু সূর্য তো আছে যারা তেজ দেয়, যাদের প্রখর রোদে তুমি ঝলসিত হও, এটা তো থাকবেই। কিন্তু কালের নিয়মে সূর্য তো অস্ত যাবেই, তারা ভরা আকাশ আবার আসবে। এরকম প্রতিটা রাজনৈতিক দলে এরকম কিছু দুর্নীতিবাজ ধান্নাবাজ লোক থাকে, যারা সূর্যের মতো প্রখর হয়ে দাঁড়িয়ে থাকে, এবং যাদের দুর্নীতি এত পাহাড় প্রমাণ হয়ে যায়, মানুষ ভাবে বোধহয় আকাশটাই শুধু সূর্যের জন্য আছে। যেদিন সূর্য অস্ত যাবে দেখবেন টিমটিম করা অসংখ্য তারা গোটা আকাশে জ্বলছে, আর তার মাঝখানে একটা সুন্দর জ্যোৎস্নার রাত, পূর্ণিমার চাঁদ ঝকমক করে জ্বলে উঠেছে, ভীষণ স্নিগ্ধ লাগে। রাজনীতির ময়দানে এমন সমাজের স্বপ্ন আমি, আপনি, এরকম অসংখ্য পশ্চিমবঙ্গের মানুষ যারা দেখে, ওই অসংখ্য তারায় ভরা টিমটিমে রাত, আর মাঝখানে একটা ফুটফুটে জ্যোৎস্নায় একটা সুন্দর চাঁদ আপনাদের সামনে আসবে। পশ্চিমবঙ্গের মাটিতে সেই চাঁদটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সেই চাঁদটার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আর এই অসংখ্য তারা যারা আছে, তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী যারা সৎ, সাহসী, নির্লোভী, যাদের পদের লোভ নেই, যাদের পয়সার লোভ নেই, যারা শুধুমাত্র নেত্রীকে ভালোবেসে, দলটাকে ভালোবেসে, স্টিল নাও টুডে দাঁতে দাঁত চেপে বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, সমস্ত কুচ্ছার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। রাজনীতির আইনে একদিন সুন্দর আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি কথা হয়েছে? সমস্ত নদীর তো ইচ্ছা থাকে সাগরে মিশতে। সবাই কি সহজে মিশতে পারে? অনেক চড়াই, অনেক গোতরাই, অনেক বাঁক পেরিয়ে তবে তো সাগরে মিলিত হতে হয়। আমার একটু বাড়তি পাওনা, মোহনার কাছে আমি চলে এসেছি, যার হাত ধরে এসেছি, ডাইরেক্ট আমাকে মোহনা পর্যন্ত নিয়ে এসছে। সাগরে মেশার অপেক্ষা নিশ্চিতভাবে নেত্রীর সঙ্গে কথা হবে, এখনো কথা হয়নি। দৃঢ় বিশ্বাস কোনো না কোনো তো একদিন তো হবে। আমি তো অতি সাধারণ একজন তৃণমূল স্তরের কর্মী এখন, ফলে ওই আশাটা করা, সেটাও আমার কাছে দুঃস্বপ্নের মধ্যে দুরাশা করা হবে। আশাটাই থাক, মানুষ তো আশায় বাঁচে, আশায় নয় প্রতিবিড়ম্বনা আরো কয়েকটা দিন বাঁচে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন রাজনৈতিক জীবনের জন্য। আমি জানি এর মধ্যে অনেক সমালোচনা আসবে, আবার অনেক শুভেচ্ছাও আসবে। সব মিলিয়ে তোমার রাজনৈতিক জীবন এগিয়ে যাক। আর আমাদের পডকাস্টে তোমার সাথে কিন্তু আবার দেখা হবে। একদমই। তবে রবীন্দ্রনাথের গানটা আছে না, অন্ধকারের উৎসতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগৃত হয় আলো। সেই আলো যেন আমাদের সমাজে সবার জন্য আসুক। অবশ্যই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আর একটা ধন্যবাদ, 2:37 2:30 অব্দি আটকে থাকার জন্য। তুমি বলেছিলে যে রাত 2 হলেও যাব, আমি তোমাকে 2:30 অব্দি আটকে রাখলাম। আজকের আমি যখন কথা বলছি অভিষেক ব্যানার্জির সঙ্গে, ঘটনা বলেই রাখি, আমাকে অনেকেই বলেছে ওই লোকটার কমিটমেন্ট আছে, যদি প্রতিশ্রুতি দেয়, যদি কমিটমেন্ট করে, কমিটমেন্ট রাখে। আমি এটুকু শিখেছি, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে হয়, তো সেই কমিটমেন্টটাই রাখার চেষ্টা করছি। থ্যাংক ইউ 2:30 অব্দি কমিটমেন্ট রাখার জন্য। আর পরে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে। শুভেচ্ছা রইল নতুন যে বোর্ড আসছে, নতুন দল, সেখানে কাজ করার জন্য। থ্যাংক ইউ। আজকের জন্য